আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের অনলাইন প্রোগ্রাম সেটা আমরা শুরু করতে যাচ্ছি লেকচার ভিত্তিক। আমরা এতদিন তোমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো নিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে প্রত্যেকটা ক্লাসের যে গাইডলাইন, প্রত্যেক সাবজেক্টে যে গাইডলাইন, কীভাবে প্রশ্ন হবে, কোন জায়গা থেকে প্রশ্ন হয়, সেই সবগুলো আমরা আমাদের সেই ক্লাসগুলো হয়েছিল গত পরশু পর্যন্ত। তাহলে আজকে থেকে আমরা লেকচার ভিত্তিক ক্লাসগুলো আমরা শুরু করতে যাচ্ছি, শিডিউল ভিত্তিক ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো আমরা যাতে সবাই ক্লাসগুলো যাচাই করতে পারে সেজন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা লেকচার 1 যেগুলো আছে সেই লেকচার 1গুলো আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি, সবাই সেই ক্লাসগুলো দেখতে পারবে। সো আমরা তাহলে পড়া শুরু করি, বিসমিল্লাহ। সো আজকে আমরা টোটাল 4টা চ্যাপ্টার, ছোট 4টা চ্যাপ্টার পড়ব। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, একটা হচ্ছে লেনদেন, একটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, আরেকটা হচ্ছে হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ। সো তোমাদের কাছে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং বই যাদের কাছে আছে তারা বইটা সামনে রাখো, খাতা কলম সামনে রাখো, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো বলবো সেগুলো লিখে রাখবা, ওকে। আর যেগুলো দাগিয়ে দিব বই থেকে সেগুলো একটু দাগাবা, যেভাবে আমরা বলি সেভাবে করবা। তো শুরু করি আমরা। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথমেই হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। সো এখানে যখন আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় যাব, সো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান যখন আমরা বলবো তখন হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের যে লেনদেনগুলো থাকবে সে লেনদেনগুলোকে আমরা চিহ্নিত করব বা শনাক্ত করব। এরপর লেনদেনগুলোকে আমরা বিশ্লেষণ করব, তারপর লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করব। তার লিপিবদ্ধের অপর নাম কি? লিপিবদ্ধের অপর নাম হচ্ছে জাবেদা। এরপর লেনদেনগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করব, যেটার অপর নাম বলা হয় খতিয়ান। এরপরে আমরা তথ্য সরবরাহ করব। তথ্য সরবরাহ বলতে কি বোঝায়? তথ্য সরবরাহ বলতে মূলত আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করি। এই টোটাল 5টা কাজের কম্বিনেশনকে আমরা বলবো হিসাব বিজ্ঞান। আর মাঝখান থেকে এই 3টা কাজের কম্বিনেশনকে বলা হবে হিসাব রক্ষণ, ওকে, হিসাব রক্ষণ। তো এখানের মধ্যে যেটা হিসাব বিজ্ঞান সেটা ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং, আর যেটা হিসাব রক্ষণ সেটার ইংরেজি হচ্ছে বুককিপিং। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে তথ্য সরবরাহ। হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। আর হিসাব রক্ষণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? হিসাব রক্ষণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে শ্রেণীবিন্যাস। তার মানে হিসাব রক্ষণ হচ্ছে টোটাল হিসাব বিজ্ঞানের একটি অংশ। আচ্ছা, এরপর যদি বলা হয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তাহলে আমরা বলবো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তবে কিছু হিসাব বিজ্ঞানের মতে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। যদি অপশনে দুতরফা দাখিলা পদ্ধতি যদি না থাকে তখন আমরা আনসার দিব লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট কাকে বলা হয়, কাঁচামাল কাকে বলা হয়? হিসাব বিজ্ঞানে ইনপুট বলা হয় বা কাঁচামাল বলা হয় লেনদেনকে। হিসাব বিজ্ঞান আউটপুট কাকে বলা হয়, ফলাফল কাকে বলা হয়? আর্থিক বিবরণীকে। তাহলে আমরা কি পাইলাম? হিসাব বিজ্ঞানে একটা পাইলাম আমরা
একটা পাইলাম হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন, আমরা একটা পাইলাম হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন, এরপর আমরা একটা পাইলাম হিসাব বিজ্ঞানের ইনপুট, এরপর আমরা পাইলাম হিসাব বিজ্ঞানের একটা আউটপুট। ওকে, তাহলে যদি বলা হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন, তাহলে হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন কোনটা? দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা বলবো ডাবল এন্ট্রি সিস্টেম। এরপর যদি বলা হিসাব বিজ্ঞানের ইনপুট কোনটা, তাহলে হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের আউটপুট কোনটা? হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। সো আমরা কি কি পাইলাম? হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, আর হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। তোমরা এগুলো একটু নোট করে নাও, এই জিনিসগুলো একটু নোট করে নাও খাতার মধ্যে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ জুহাইরা ফারিহা। হ্যাঁ, তারপরে অনেক কিছু জিনিস বইতে থাকে, অনেক সময় শর্ট যেগুলো পয়েন্ট আউট করে নোট আউট করে রাখা, একটু নোট করে রাখা আর কি। ওকে, আমরা তাহলে এরপরে আসি, তারপরের পড়ার মধ্যে আমরা আসি। আচ্ছা, ওকে, সো আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা পড়লাম। এরপর আমি এখানে যেগুলো হিসাব রক্ষণ এবং হিসাব ইয়ার মধ্যে পার্থক্য সেটা আমরা দেখলাম। এরপরে ওকে, এখানে একটা কথা আছে, যেমন আমি যদি এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তাহলে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আচ্ছা, আমরা জানি আমরা যাদেরকে তথ্য দিব তাদেরকে আমরা কিসের মাধ্যমে তথ্য দিব? তাদেরকে কি আমরা কার্যপত্র দিব? তাদেরকে কি আমরা খতিয়ান দিব? তাদেরকে কি আমরা জাবেদা দিব? তাদেরকে আমরা কি দিব? মানে কিসের মাধ্যমে তাদেরকে আমরা তথ্য দিব? আমাকে একটু বলো তো দেখি, আনসার দাও, যে আমরা কোনটির মাধ্যমে আমরা যারা ফাইন্যান্সিয়াল ইউজার যারা আছে তাদেরকে আমরা তথ্য দিব? কোনটার মাধ্যমে আমরা তথ্য দিব? আমরা কোনটার মাধ্যমে তথ্য দিব একটু জানাও তো দেখি। কিসের মাধ্যমে আমরা তথ্য দিব? আর্থিক বিবরণী। জুহাইরা ফারিহা, সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে তথ্য দিব, আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে তথ্য দিব। এখানে একটু কম দেখা যাচ্ছে এটা, যাই হোক আমরা এখানে একটু খেয়াল করি।
এখানে আরেকটা বিষয় আছে, এখানে লেখা আছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এখানে লেখা আছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, আবার এখানে লেখা আছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। সো এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমরা একটু আগে দেখি, আমরা দেখেছি তথ্য সরবরাহ মানে কি, আর্থিক বিবরণী মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোয়েশ্চনে কিন্তু দুইটা বিষয় ছিল, যে তথ্য সরবরাহ ছিল, আবার আর্থিক বিবরণী প্রস্তুত ছিল। এখানে কথা হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করব, এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে রেখে দেওয়া যাবে না, সেটা কাদের হাতে তুলে দিতে হবে, যারা তথ্যের ব্যবহারকারী যারা, তাদের হাতে তুলে দিতে হবে। সেজন্য আমাদের এখানে দুইটা অপশন, তথ্য সরবরাহ সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, কিন্তু অনেক সময় অপশনের মধ্যে আমাদেরকে তথ্য সরবরাহ থাকে না, অনেক সময় অপশনের মধ্যে আমাদেরকে থাকে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। যদি তথ্য সরবরাহ যদি না থাকে, তখন আমাকে আনসার দিতে হবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। ওকে, আর যদি দুইটাই দেওয়া থাকে, তখন আমাকে আনসার দিতে হবে তথ্য সরবরাহ করা। এটা খেয়াল করতে হবে। আচ্ছা, ওকে, আমরা এরপরে যাই। হ্যাঁ, তারপরে আমরা আসি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। হিসাব বিজ্ঞানের শাখাসমূহ, তাহলে আমরা এটা একটু খেয়াল করি, হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। ওকে, তো হিসাব বিজ্ঞানের অনেকগুলা শাখা আছে। আর্থিক হিসাব বিজ্ঞান, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন অ্যাকাউন্টিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং, ফান্ড অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, এরকম অনেক অ্যাকাউন্টিং আছে। আমরা যে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করি, এই যে আমরা জাবেদা করি, আমরা খতিয়ান করি, আমরা রেওয়ামিল করি, আমরা যে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করি, ওটা কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে করি? আমরা যে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করি, ওটা কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে করি আমরা? তাহলে আমাকে বলো, আমরা যে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করি, ওটা কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে আমরা করি? অনেক ধরনের অ্যাকাউন্টিং আছে, আমরা কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে আমরা আমাদের জাবেদা, খতিয়ান, কার্যপত্র, রেওয়ামিল যা কিছু আছে, আমরা কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে সেগুলো আমরা প্র্যাকটিস করি? এনিওয়ান? না, কোন অ্যাকাউন্টিংয়ের কোন ব্রাঞ্চের আন্ডারে আমরা করি, আমি সেটা বলছি। আমরা তো অনেকগুলা অ্যাকাউন্টিংয়ের ব্রাঞ্চ বলেছি, সেটা কোন? ভেরি গুড জুহাইরা ফারিহা, সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আর্থিক হিসাব বিজ্ঞানের আন্ডারে, তার মানে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের আন্ডারে মূলত এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করি। এই জন্য অ্যাকাউন্টিং বলতে মূলত আর্থিক হিসাব বিজ্ঞানকে বুঝাই। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং বলতে মূলত কাকে বুঝবো? আর্থিক হিসাব বিজ্ঞানকেই বুঝবো। সে আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা? সে আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা? সে আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এরপরে অ্যাকাউন্টিংয়ের প্রধান শাখা হচ্ছে তিনটা। অ্যাকাউন্টিংয়ের প্রধান শাখা হচ্ছে তিনটা: আর্থিক হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক আছে, তাহলে আমরা একটু বলি, আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে
সিদ্ধান্ত গ্রহণ করা। কারা? যারা ব্যবস্থাপক, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অ্যাকাউন্টিংয়ের যে ব্রাঞ্চটা তারা ইউজ করে, সেই ব্রাঞ্চকে আমরা বলবো কি? সেই ব্রাঞ্চকে আমরা বলবো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সো এটা গেল। এরপর হচ্ছে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের পাবলিক হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে আমাদের পাবলিক হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে আমাদের প্রাইভেট হিসাব বিজ্ঞান। তাহলে একটা হচ্ছে আমাদের পাবলিক হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে আমাদের প্রাইভেট হিসাব বিজ্ঞান। তাহলে প্রথমে হচ্ছে পাবলিক হিসাব বিজ্ঞান কি, প্রাইভেট হিসাব বিজ্ঞান কি। প্রাইভেট হিসাব বিজ্ঞান কি? প্রতিষ্ঠানের নিজস্ব যে হিসাব বিজ্ঞানীগুলো আছে তাদেরকে আমরা বলবো প্রাইভেট হিসাব বিজ্ঞানী। প্রতিষ্ঠানের নিজস্ব যে হিসাব বিজ্ঞানীগুলো আছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো প্রাইভেট হিসাব বিজ্ঞানী। ওকে, এই প্রাইভেট হিসাব বিজ্ঞানীদের কাজ কি? এই প্রাইভেট হিসাব বিজ্ঞানীর কাজ হচ্ছে হিসাব প্রস্তুত করা। তার মানে সারা বছর যা লেনদেন হবে, এই সারা বছর লেনদেনগুলো সুন্দরভাবে রেকর্ড করার দায়িত্ব হচ্ছে প্রাইভেট হিসাব বিজ্ঞানীর কাজ। আর পাবলিক হিসাব বিজ্ঞানী কারা? পাবলিক হিসাব বিজ্ঞানীকে বলা হয় সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। পাবলিক হিসাব বিজ্ঞানীকে বলা হয় সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। তারা সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী কারা? যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস যারা, তাদেরকে আমরা বলবো সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, সিএ হোল্ডার, সিএমএ হোল্ডার, ওদেরকে আমরা বলবো সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। তাহলে এই সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী বা পাবলিক হিসাব বিজ্ঞানীর আন্ডারে কাজ কয়টা? এই সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী বা পাবলিক হিসাব বিজ্ঞানীর কাজ হচ্ছে টোটালি তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে হিসাব নিরীক্ষা করা, হিসাব নিরীক্ষা করা। একটা হচ্ছে কর ধার্য করা, আর একটা হচ্ছে ব্যবস্থাপকদের পরামর্শ দেওয়া। ব্যবস্থাপকদের পরামর্শ দেওয়া। তাহলে আমরা পাবলিক হিসাব বিজ্ঞানের কাজ কয়টা পেয়েছি? আমরা পাবলিক হিসাব বিজ্ঞানের কাজ পেয়েছি তিনটা। কি কি? হিসাব নিরীক্ষা করা, কর ধার্য করা, ব্যবস্থাপকদের পরামর্শ দেওয়া। তাহলে একটু শিখে ফেলো তোমরা, আমি যা বলছি আমার সাথে সাথে শিখে ফেলো। একটা হচ্ছে হিসাব নিরীক্ষা করা, কর ধার্য করা, ব্যবস্থাপকদের পরামর্শ দেওয়া। এটা কার কাজ? এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্ট যারা, তাদের কাজ। পাবলিক অ্যাকাউন্টেন্ট যারা, তাদের কাজ হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্ট যারা, তাদের কাজ হচ্ছে এই তিনটা। তো এই যে হিসাব নিরীক্ষা করা, এটাকে আমরা কি বলতে পারি? হিসাব নিরীক্ষা করা, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অডিটিং অ্যাকাউন্টিং। হিসাব নিরীক্ষা করা যেটা, সেটা হচ্ছে অডিটিং অ্যাকাউন্টিং। আর কর ধার্য করা যেটা, সেটাকে বলা হয় ট্যাক্সেশন অ্যাকাউন্টিং। কর ধার্য করা যেটা, এটাকে বলা হয় ট্যাক্সেশন অ্যাকাউন্টিং। তো আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন হয় অডিটিং অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন অ্যাকাউন্টিং, এগুলো কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে? এই অ্যাকাউন্টিংগুলো প্র্যাকটিস করা হয় কোন অ্যাকাউন্টিংয়ের আন্ডারে? সো আমরা আনসার দিব কি? আমরা আনসার দিব পাবলিক হিসাব বিজ্ঞানের আন্ডারে। সো পাবলিক অ্যাকাউন্টিংয়ের আন্ডারে অডিটিং অ্যাকাউন্টিংটা করা হয়, ট্যাক্সেশন অ্যাকাউন্টিংটা করা হয়। আশা করি বুঝতে পেরেছি আমরা। সো তোমাদের কয়েকটা দেখি আমি, তোমরা কোনো কিছু জিজ্ঞেস করেছি না স্যার, মাঝে মাঝে অপশনে দুইটা সঠিক দেয়, তখন কোনটা আমাদের বেছে নিব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আসলে একটা কথা দিয়ে কখনো শেষ করা যাবে না। এটা হচ্ছে অপশন দেখে, এমসিকিউ দেখে কথা বলতে হবে। এমসিকিউ দেখেই এটা কথা বলতে হবে। এগুলো আসলে মানে একটা কথা দিয়ে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো সব একসাথে সলভ করা যাবে না। ওকে, আমরা এরপরে আসি। তারপরে আচ্ছা, এরপরে হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। আরেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক, হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব
তথ্যের ব্যবহারকারী। ওকে, অ্যাকাউন্টিং একটা কোন ধরনের প্রক্রিয়া? হিসাব বিজ্ঞান একটা কোন ধরনের প্রক্রিয়া? হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা প্রক্রিয়া। কোন ধরনের প্রক্রিয়া? তথ্য ব্যবস্থা প্রক্রিয়া। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তাহলে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। দ্য মেন পারপাস অফ অ্যাকাউন্টিং ইজ প্রোভাইডিং ইনফরমেশন। ওকে, এই যে আমরা ইনফরমেশন প্রোভাইড করব, আমরা কাদেরকে প্রোভাইড করব? আমরা কাদেরকে তথ্য দিব? আমাকে একটা আনসার দাও তো, আমরা কাদেরকে তথ্য দিব? এই যে আমরা তথ্য দিব, আমরা কাদেরকে তথ্য দিব? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। ওকে, বলো আমাকে, আমরা কাদেরকে তথ্য দিব? হ্যাঁ, আমরা কাদেরকে তথ্য দিব? তোমরা কি জানো আমরা কাদেরকে তথ্য দিব? অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষকে, আর্থিক ব্যবস্থাপককে অনেকে অনেক উত্তর দিয়েছো। হ্যাঁ, ওয়েবসাইটে। হ্যাঁ, এখন যেহেতু ফেসবুক করেছে, ফেসবুক যেহেতু এখন 1 মাসের চেয়ে বেশি ভিডিও রাখা যাবে না বলেছে, সো আমরা যে কাজটা করব, আমরা এই ক্লাসটা কিছুদিন থাকবে, আমরা এরপরে সেটাকে আমরাও আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। তবে আপাতত থাকবে, আপাতত আমরা 10-12 দিন ক্লাসগুলো আমরা আমাদের পেজের মধ্যে রাখবো, যাতে তোমরা তোমাদের সুবিধা মতো সেগুলো আবার রিভিশন দিতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই পার্টিসিপেট করেছো, যে যেভাবে পেরেছো আনসার দিয়েছো, ধন্যবাদ। সবারই আনসার প্রায় হয়েছে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে আসলে একদম মূল পয়েন্টের আনসারটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে জিনিসটা বলি, আমরা যাদেরকে তথ্য দিব মূলত তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। ওকে, স্টেক হোল্ডারের বাংলা কি? স্টেক হোল্ডারের বাংলা কি দেখে বলো তো দেখি। স্টেক হোল্ডারের বাংলা কি? স্টেক হোল্ডারের বাংলা কি? এনিওয়ান? স্টেক হোল্ডারের বাংলা কি হবে? শেয়ার হোল্ডার না মিম ইসলাম, শেয়ার হোল্ডার না। আসলে স্টেক হোল্ডারের বাংলা যদি শেয়ার হোল্ডার হয়, তাহলে স্টক হোল্ডারের বাংলা কি? স্টেক হোল্ডারের বাংলা কি? স্টেক হোল্ডারের বাংলা যদি শেয়ার হোল্ডার হয়, তাহলে স্টক হোল্ডারের বাংলা কি? হ্যাঁ, তাহলে এটার মধ্যে শিখতে হবে। স্টেক হোল্ডারের বাংলা যেটা, সেটা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। এই যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, এই পক্ষকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইন্টারনাল স্টেক হোল্ডার, আরেকটাকে বলা হয় এক্সটার্নাল স্টেক হোল্ডার। ওকে, একটাকে বলা হয় ইন্টারনাল স্টেক হোল্ডার আর আরেকটাকে বলা হয় এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? আমরা মনে করব কি
যারা প্রতিষ্ঠানের ভেতরে থাকে তারা হচ্ছে ইন্টারনাল, আর যারা প্রতিষ্ঠানের বাইরে থাকে তারা হচ্ছে এক্সটার্নাল। এরকম আমরা মনে করব, এরকম করব। আসলে বিষয়টা এরকম নয়। যে যারা প্রতিষ্ঠানের ভেতরে থাকবে তারা হচ্ছে ইন্টারনাল, আর যারা প্রতিষ্ঠানের বাইরে থাকবে তারা হচ্ছে এক্সটার্নাল। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে একটি প্রতিষ্ঠান যারা চালায়, একটি প্রতিষ্ঠানের যারা সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে একটা প্রতিষ্ঠান যারা চালায়, একটা প্রতিষ্ঠানে যারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে আমরা বলবো ইন্টারনাল, আর তারা ছাড়া বাকিদের সবাইকে আমরা বলবো এক্সটার্নাল। ওকে, যেমন একটা প্রতিষ্ঠান চালায় কারা? একটা প্রতিষ্ঠান চালায় পরিচালকরা, একটা প্রতিষ্ঠান চালায় ব্যবস্থাপকরা। যদি আমরা জিনিসটা দেখি, যেমন একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক, এই যে এখানে লেখা আছে, মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, হ্যাঁ লেখা আছে এখানে। তাহলে আমরা কী কী পাইলাম? মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, লাইন ম্যানেজার, স্টোর ম্যানেজার, HRM মানব সম্পদ ব্যবস্থাপক। সো যত ধরনের ব্যবস্থাপক আছে, এরপর এখানে লেখা আছে MD, DFD, CEO, CFO, হ্যাঁ, এরা সবাই কিন্তু কি? এরা সবাই হচ্ছে ব্যবস্থাপক, এরা সবাই হচ্ছে পরিচালনা পর্ষদ। তাহলে এই যে পরিচালনা পর্ষদগুলো আছে, এই পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপক যারা, তারা সবাই সিদ্ধান্ত নেয়, তাদেরকে আমরা কি বলবো? ইন্টারনাল। সব পরিচালক এবং ব্যবস্থাপক যারা আছে তাদেরকে আমরা বলবো ইন্টারনাল। পরিচালক এবং ব্যবস্থাপকরা ছাড়া বাকিদেরকে সবাইকে আমরা কি বলবো? এক্সটার্নাল। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর এক মালিকানা কারবার কে চালায়? এক মালিকানা কারবার কে চালায়? কে সিদ্ধান্ত নেয়? মালিক নিজে। তাহলে এক মালিকানা কারবারের মালিককে আমরা কি বলবো? ইন্টারনাল। অংশীদারি কারবার কে চালায়? কে পরিচালনা করে? অংশীদাররা। তাহলে অংশীদারি কারবারের অংশীদারদেরকে আমরা বলবো ইন্টারনাল। একটা কোম্পানি কে চালায়? কারা চালায়? আমাকে প্রশ্নে আনসার দাও। আমাকে একটা প্রশ্নে আনসার দাও। একটা কোম্পানি কে চালায়? কারা চালায়? একটা কোম্পানি কে চালায়? কারা চালায়? আমাকে একটু প্রশ্নে আনসার দাও। একটা কোম্পানি কে চালায় বা কারা চালায়? ব্যবস্থাপকরা। আরাফাত সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আশরাফুল কবির চৌধুরী এটা আসলে শেয়ার হোল্ডার হবে না। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই। তবে পার্টিসিপেট করছো, তোমরা রেসপন্স করতেছো, আনসার দিচ্ছ, আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এবং তোমরা যত বেশি রেসপন্স করবা, ভুল হতেই পারে, এটা কোনো ম্যাটার না, ভুল হতেই পারে, ভুল করে আমরা শিখবো। ওকে, কিন্তু পার্টিসিপেট করবা, কি জানো সেটা এক্সপ্রেস করবা, তখন তোমার শেখাটা ভালো হবে। সেজন্য আমি যখন প্রশ্ন করব সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা। আমি কমেন্ট দেখি না দেখি সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা। সো এখানে যারা যারা আনসার দিয়েছো, পরিচালক বা ব্যবস্থাপক যারা যারা আনসার দিয়েছো, তাহিয়া শামীম, আফরি তালুকদার, হ্যাঁ, শ্রাবণ নিশাত, শ্রাবণ তাহুরান, নুজহাত, অর্ণব দাওয়ানজি, যারা যারা, সাফা, জাইফা, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ সবাইকে ধন্যবাদ। যারা যারা পার্টিসিপেট করছে তারা ধন্যবাদ। এখানে কয়েকজন তোমরা লিখেছো শেয়ার হোল্ডাররা একটা কোম্পানি পরিচালনা করে। এই ক্ষেত্রে একটু আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। যেমন বেক্সিমকো কোম্পানি সারা বাংলাদেশে কিন্তু হাজার হাজার শেয়ার হোল্ডার আছে না? অবশ্যই আছে। ওই হাজার হাজার শেয়ার হোল্ডার সবাইকে কোম্পানি চালাতে পারবে না। মনে করো তুমি 10,000 টাকা দিয়ে আজকে বেক্সিমকো কোম্পানির শেয়ার কিনেছো। কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে তুমি বেক্সিমকো কোম্পানির শেয়ার কিনেছো। এখন কি তুমি বেক্সিমকো কোম্পানির হেড অফিসে গিয়ে পকেটে হাত দিয়ে তুমি কি বলতে পারবা, একটা চেয়ার দাও, আজকে যেহেতু আমি শেয়ার কিনেছি, বেক্সিমকো কোম্পানি তোমাদের শেয়ার কিনেছি, আমাকে একটা চেয়ার দাও, আমি প্রতিষ্ঠান আজকে থেকে আমিও চালাবো? তোমাকে দিবে? তোমাকে সেখানে চেয়ার দিয়ে বসতে দিবে? দিবে না। কি করবে? কান ধরে সুন্দর করে বের করে দিবে।
ঠিক না? তার মানে একটা প্রতিষ্ঠানে একটা কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার আছে, সব শেয়ার হোল্ডাররা তো কোম্পানি চালাতে পারে না। ওই সব শেয়ার হোল্ডারদের মধ্যে একটা পরিচালনা পর্ষদ থাকে, একটা ব্যবস্থাপনা বডি থাকে। ওই ব্যবস্থাপক যারা আছে, পরিচালক যারা আছে, তারাই প্রতিষ্ঠান চালাতে পারে, তারাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে তাহলে কি মনে রাখতে হবে? এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের মালিক যারা, তাদেরকে আমরা বলবো ইন্টারনাল, কিন্তু কোম্পানি এবং সমবায়ের মালিক যারা, তাদেরকে আমরা বলবো এক্সটার্নাল। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি বলা হয় কর্মচারী, আমরা জানি কর্মচারী যারা, তারা কিন্তু করতে পারে না, কি যারা কর্মচারী তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, সো তাদেরকে আমরা বলবো ইন্টারনাল। কিন্তু যদি বলা হয় উচ্চপদস্থ কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, তাহলে উচ্চপদস্থ কর্মচারী যারা, তারা হচ্ছে সাধারণত জিএম, ভিপি, এদেরকে বোঝাচ্ছে, তখন তারা সিদ্ধান্ত নিতে পারবে, তখন তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ইন্টারনাল। যদি বলা হয় অডিটর, যদি বলা হয় অডিটর, তাহলে অডিটর কি হবে? অডিটর কি ইন্টারনাল হবে না এক্সটার্নাল হবে? হ্যাঁ, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আশা করি ক্লাসটা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেটস তাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো ক্লাসটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, অডিটর কি হবে? অডিটর যারা, তাদেরকে আমরা কি বলবো? ইন্টারনাল বলবো না এক্সটার্নাল বলবো? অডিটর যারা, তাদেরকে কি আমরা ইন্টারনাল বলবো না এক্সটার্নাল বলবো? অদিত্য দাস, জুহাইরা ফারিহা, তারপর হচ্ছে মারুয়া নূর, সবাই সঠিক উত্তর, রেজাউল করিম, সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জান্নাতুল খর, আফরিদ তালুকদার, মিম ইসলাম, নসীন নাওয়ার, সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। তাহিয়া শামীম, সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এক্সটার্নাল হবে, কি হবে? এক্সটার্নাল। কারণ অডিটর কারা? অডিটর হচ্ছে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা আমার প্রতিষ্ঠানে এসে হিসাবগুলোকে নিরীক্ষা করে দিবে। সো তারা কিন্তু আমার প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে পারবে, আমার প্রতিষ্ঠানে যে হিসাবগুলো আছে তারা সেগুলো নিরীক্ষা করতে পারবে, তারা তো আমার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দিতে পারবে না। সো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো এক্সটার্নাল। কিন্তু অডিটর যদি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের অডিটর হয়, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি নিজে রেখে দিয়েছি, কয়েকজন আমি নিজে রেখে দিয়েছি অডিট করার জন্য আমার প্রতিষ্ঠানের, তাহলে তারা একাধারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আবার তারা আমার আর্থিক অ্যাডভাইজার। হ্যাঁ, তখন তাদেরকে আমরা কি বলবো? ইন্টারনাল বলবো। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যারা যারা রেসপন্স করছো সবাইকে ধন্যবাদ, সঠিক উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওকে, আমরা নেক্সট টপিকে আসি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা নেক্সট টপিকের মধ্যে আসি। তারপরে আমরা নেক্সট টপিকের মধ্যে আসি। এরপরে বিভিন্ন যে হিসাবের ডিগ্রিগুলো আছে, এখান থেকে আমরা যেগুলো ভালোভাবেই পড়বো, একটু মাথায় রাখি সেগুলো। সো আমরা এখানের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে সিএ ডিগ্রি বাংলাদেশে কে প্রদান করে? তাহলে সিএ ডিগ্রি বাংলাদেশে প্রদান করে আইসিএবি। সিএমএ ডিগ্রি বাংলাদেশে কে প্রদান করে? সিএমএ ডিগ্রি বাংলাদেশে প্রদান করে আইসিএমএবি। ওকে, তাহলে সিএ ডিগ্রি প্রদান করে আইসিএবি, সিএমএ ডিগ্রি প্রদান করে আইসিএমএবি। ওকে, আচ্ছা, এরপর একটু ডিটেলসে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো পড়বা। একটা হচ্ছে আইসিএবিটা একটু ডিটেলসে পড়বা,
তারপর হচ্ছে আইএসবি যেটা, সেটা একটু ডিটেলসে পড়বা। তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার এফএসবি, এফএসবিটা একটু ডিটেলসে পড়বা। হ্যাঁ, এই ইনস্টিটিউশনগুলো বই থেকে একটু ডিটেলসে পড়বা। এরপরে আমরা জানি যে আমাদের, তাহলে আমরা জানি আমাদের আইএএস যেটা 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেটা আসছিল, সেটা টোটাল 41টি আইএএস আছে। আবার 2001 সাল থেকে শুরু করে 2025 সাল এই পর্যন্ত যেটা আছে সেগুলো হচ্ছে আইএফআরএস। হ্যাঁ, সে আইএফআরএস হচ্ছে 19টি। তাহলে আইএএস যেটা, সে আইএএস হচ্ছে 41টি। আর যেটা আইএফআরএস, সে আইএফআরএস হচ্ছে 19টি। তো এখানে আমরা বইতে উল্লেখ করেছি, তবে আইএএস যেগুলো একটু ভালোভাবে পুরো পয়েন্টগুলো মাথায় রাখবা, সেই পয়েন্টগুলো হচ্ছে আইএএস 1, আইএএস 7, আইএএস 1, আইএএস 7, আইএএস 10, 16, 38, এই পাঁচটা একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? আর আইএফআরএস এর মধ্যে দেখবা 1, 5, 13, এই আইএস এবং এই আইএফআরএসগুলো একটু ভালোভাবে পড়বা। যেগুলো দেওয়া আছে এগুলো একটু পড়বা। ওখানে আমি মনে হয় 16-17টা দিয়েছি, ওই 16-17-18 বা 20টা যেগুলো দিয়েছি, এখান থেকে এই জিনিসগুলো একটু ভালোভাবে, পয়েন্টগুলো ভালোভাবে পড়বা। তাহলে মোটামুটি আমাদের একটা চ্যাপ্টার শেষ। এখন আমরা যে চ্যাপ্টারে যাব সেটা হচ্ছে, আমরা এখন লেনদেন চ্যাপ্টারে যাব। লেনদেন, আচ্ছা। সো আমরা এখন একটু লেনদেন চ্যাপ্টারে যাব। লেনদেন, তাহলে আমরা শুরু করি লেনদেন চ্যাপ্টারটা। লেনদেন চ্যাপ্টার থেকে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 3 প্যাটার্নের প্রশ্ন হয়। কয় প্যাটার্ন? 3 প্যাটার্নের প্রশ্ন হয়। নাম্বার 1, একটা প্রশ্ন হচ্ছে আমাদের লেনদেন চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হচ্ছে কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়, এটা একটা প্রশ্ন হয়। কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। এরপরে আমাদের তারপরে প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে লেনদেনের প্রকারভেদ নিয়ে প্রশ্ন হয়। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন হয় লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল। লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল, লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখো। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম? আমরা একটা পাইলাম কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। এরপর আমরা পাইলাম লেনদেনের প্রকারভেদ, তারপর হচ্ছে লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল। তো কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়, কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়, এটা আশা করি তোমরা পড়লে বুঝতে পারবা। হ্যাঁ, এটা যেমন এটা আশা করি তোমরা পড়লে বুঝতে পারবা। আমরা মনে হয় নেক্সট লেনদেনের প্রকারভেদ এই টপিকে গেলে মনে ভালো হয়, লেনদেনের প্রকারভেদ। তো লেনদেনের প্রকারভেদের মধ্যে আমরা 4টা লেনদেন ভালোভাবে দেখব। একটা হচ্ছে আন্তঃলেনদেন, একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, একটা হচ্ছে ধারে লেনদেন, আরটা হচ্ছে অনগত লেনদেন। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম? আন্তঃলেনদেন, অদৃশ্যমান লেনদেন, ধারে লেনদেন, অনগত লেনদেন। একটা একটা করে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই 4টা লেনদেন একটু ভালোভাবে দেখবে। প্রথম হচ্ছে আন্তঃলেনদেন। আন্তঃলেনদেন কি? আন্তঃলেনদেন হচ্ছে যে লেনদেনের প্রভাব প্রতিষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ থাকে,
প্রতিষ্ঠানের বাইরে যায় না সেই লেনদেনকে আমরা বলবো আন্তঃলেনদেন। যেমন আমরা যদি অবচয় ধার্য করি, যদি আমরা অবচয় যদি ধার্য করি, আমরা জানি অবচয় যদি আমরা ধার্য করি, অবচয়ের ইম্প্যাক্টটা কিন্তু প্রতিষ্ঠানের ভেতরেই থাকে, প্রতিষ্ঠানের বাইরে যায় না। সো অবচয়কে আমরা কোন ধরনের লেনদেন বলবো? আন্তঃলেনদেন। তারপর যদি বলা হয় সাধারণ সঞ্চিতি তহবিলের টাকা স্থানান্তর, যদি বলা হয় সাধারণ সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর, তারা সাধারণ সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর করলে এটার ইম্প্যাক্টটা প্রতিষ্ঠানের ভেতরেই থাকবে, প্রতিষ্ঠানের বাইরে যাবে না, তখন সেটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? আন্তঃলেনদেন বলবো। আচ্ছা, এরপরে এই টাইপের যেমন কুরিন সঞ্চিতি রাখা, তারপর হচ্ছে আগুনে পণ্য বিনিষ্ট হওয়া, আগুনে পণ্য বিনিষ্ট হওয়া, তাহলে আগুনে পণ্য বিনিষ্ট, তাহলে এগুলোর ইম্প্যাক্টটা প্রতিষ্ঠানের ভেতরেই থাকবে, প্রতিষ্ঠানের বাইরে যাবে না। সো এগুলোকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? আন্তঃলেনদেন বলবো। এরপর হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তাহলে অদৃশ্যমান লেনদেনগুলো কি? অদৃশ্যমান লেনদেন হচ্ছে যে লেনদেনগুলো সংগঠিত হয় কিন্তু দেখা যায় না, এটা বোঝা যায়। যে লেনদেনগুলো সংগঠিত হয় কিন্তু দেখা যায় না সেই লেনদেনকে আমরা বলবো অদৃশ্যমান লেনদেন। সেই লেনদেনকে আমরা কি বলবো? অদৃশ্যমান লেনদেন। যেমন আবারও আমরা বলতে পারি অবচয়। অবচয় কিন্তু একটা কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান লেনদেন, এটা দেখা যায় না। তারপর হচ্ছে প্রদত্ত বার্তা, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাপ্ত বার্তা, ওকে, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, তারপর হচ্ছে শেয়ার উপহার, শেয়ার উপহার, এগুলো কোন ধরনের লেনদেন? এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। বার্তার বিষয়ে যদি আমরা বলি, বার্তাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু এখানে খেয়াল করি। সেটা বার্তাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কারবারি বার্তা, আরটা হচ্ছে নগদ বার্তা। একটা হচ্ছে কারবারি বার্তা, আরটা কি? নগদ বার্তা। কারবারি বার্তার ইংরেজি কি? দেখি কে বলতে পারো কারবারি বার্তার ইংরেজি? কারবারি বার্তা আর ইংরেজিটা কি? কে বলতে পারবা? কারবারি বার্তার ইংরেজিটা কি? আর ট্রেড ডিসকাউন্টটাই আমরা বেশি বলি। ট্রেড ডিসকাউন্ট, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। এখানে মূলত ট্রেড ডিসকাউন্টটাই মেইনলি বলা হয় আর কি। তাহলে কারবারি বার্তার ইংরেজি কি? কারবারি বার্তার ইংরেজি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, ওকে। কারবারি বার্তার ইংরেজি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। আর নগদ বার্তার ইংরেজি কি? নগদ বার্তার ইংরেজি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে কারবারি বার্তার ইংরেজি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, আর নগদ বার্তার ইংরেজি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, কারবারি বার্তা কি? কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যেটা বাদ দেওয়া হয় সেটাকেই বলা হয় কারবারি বার্তা। সো এটা কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট ফেলে না, সেজন্য এটা কোনো লেনদেন নয়। আর নগদ বার্তা যেটা, সেটা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা সৃষ্টি হয় সেটাকে বলা হয় নগদ বার্তা। দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তার সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো নগদ বার্তা। সো নগদ বার্তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রদত্ত বার্তা আর আরেকটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। সে প্রদত্ত বার্তার আধুনিক যেটা নাম সেটাকে বলা হয় বিক্রয় বার্তা। তাহলে প্রদত্ত বার্তার আধুনিক নামটা হচ্ছে বিক্রয় বার্তা,
আর প্রাপ্ত বার্তার আধুনিক নামটা হচ্ছে ক্রয় বার্তা। তাহলে আমরা ক্রয় বার্তা বিক্রয় বার্তা বলতে কারবারি বার্তাকে বুঝবো না, ক্রয় বার্তা বিক্রয় বার্তা বলতে আমরা নগদ বার্তাকেই বুঝবো। সো প্রদত্ত বার্তার অপর নাম হচ্ছে বিক্রয় বার্তা, প্রাপ্ত বার্তার অপর নাম হচ্ছে ক্রয় বার্তা, মনে রাখতে হবে। আর এটা কোনো লেনদেনই নয়, এটা কোনো লেনদেনই নয়, ঠিক আছে, এটা কোনো লেনদেনই নয়। আচ্ছা, তাহলে এবার আমরা ব্যাক করি। সো আমরা ওদের সময় লেনদেনগুলো পড়লাম। এবার সব ধারে লেনদেন। ধারে লেনদেন কি? ধারে লেনদেন হচ্ছে যে লেনদেন এখন হচ্ছে বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে। এখন হচ্ছে বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে, সে লেনদেনকে আমরা বলবো ধারে লেনদেন। যে লেনদেন এখন হচ্ছে বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে, সেটাকে আমরা বলবো ধারে লেনদেন। ওকে, তাহলে এটার বেস্ট এক্সাম্পল কি? এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে বকেয়া খরচ, আরটা হচ্ছে বকেয়া আয়। একটা হচ্ছে বকেয়া খরচ, আরটা কি? বকেয়া আয়। তাহলে খরচ যখন বকেয়া থাকে পরে আমরা টাকা দিব, আয় যখন বকেয়া থাকে পরে আমি টাকা পাবো। তাহলে এখন হচ্ছে লেনদেনগুলো বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে, সেই লেনদেনকে আমরা বলবো ধারে লেনদেন। আর যে লেনদেনটা এখনো নগদ নয়, ভবিষ্যতে নগদ নয়, এখনো নগদ নয়, ভবিষ্যতে নগদ নয়, সেই লেনদেনকে আমরা বলবো অনগদ লেনদেন। তাহলে যেটা এখন হচ্ছে বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে, সেটা হচ্ছে ধারে। এখন হচ্ছে বাকিতে, ভবিষ্যতে হচ্ছে নগদে, সেটা হচ্ছে ধারে। আর যেটা এখনো নগদ নয়, ভবিষ্যতে নগদ নয়, সেই লেনদেনকে আমরা বলবো অনগদ লেনদেন। তাহলে যেমন হইতে পারে, আবারও আমরা লিখতে পারি অবচয়, কারণ অবচয়ের সাথে নগদ টাকার আদান প্রদানের কোনো রিলেশন নাই। তারপর বলতে পারি কুরিন, হ্যাঁ, তারপর বলতে পারি আমরা বাট্টা। তাহলে এগুলো বাট্টা কখনো নগদে দেওয়া হয় না, নগদে পাওয়া যায় না। দেনাদারের কাছ থেকে টাকা নেওয়ার সময় কম টাকা নিই, পাওনাদারকে টাকা দেওয়ার সময় কম টাকা দিই। দেনাদারের কাছ থেকে টাকা নেওয়ার সময় কম টাকা নিই, পাওনাদারকে টাকা দেওয়ার সময় কম টাকা দিই। যেমন যদি আমি তোমাদেরকে বলি প্রদত্ত বার্তার জাবেদা কি, তাহলে প্রদত্ত বার্তার জাবেদা কি? প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রাপ্ত বার্তার জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এখানে টাকা দেওয়া হচ্ছে না, নগদ টাকা দেওয়া হচ্ছে, নগদ টাকা পাওয়া যাচ্ছে না। জাস্ট টাকা দেওয়ার সময় কম টাকা দিচ্ছি, টাকা নেওয়ার সময় কম টাকা নিচ্ছি। নগদ টাকা যাচ্ছেও না, নগদ টাকা আসছেও না। সেজন্য এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? সেজন্য এটাকে আমরা একটা অনগদ লেনদেন বলবো। আমরা আবারও বলি, আমরা আমাদের এই লাইভ ক্লাসগুলোতে ফেসবুক থেকে চলে যাই। আগেতে ফেসবুকে থাকতো, আমরা এই ক্লাসগুলো যেটা করব, আমরা এই লাইভ ক্লাসগুলোকে আমরা করে ডাউনলোড করে আমরা সেগুলো ওয়েবসাইটে দিয়ে দিব। হ্যাঁ, তো যাতে তোমরা পার্মানেন্টলি ক্লাসগুলো পাও আর কি। তাহলে এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ সবগুলো ক্লাস তোমরা পাবা। আর অনেকে জিজ্ঞেস করতেছো তোমরা অনলাইন ক্লাস কয়দিন চলবে। আসলে আমাদের আজকে থেকে আমাদের একদম লেকচার ভিত্তিক ক্লাসগুলো শুরু হয়েছে। সো আমরা চাচ্ছি আমাদের ক্লাসগুলো যদি কেউ যদি এনথুসিয়াস্টিক থাকে ক্লাসগুলো করে দেখার জন্য, মূলত সেজন্য ব্যবস্থাটা রাখা হয়েছে। এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, নন পেইড ব্যাচের স্টুডেন্টরা তারা আছে। সো আই থিঙ্ক ইনশাল্লাহ তারা সেগুলো যাচাই করতে পারবে এবং ভর্তি ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের জন্য বিষয়টা ইজি হবে। হ্যাঁ, তো এখানে এ হচ্ছে কথা। এরপরে আমরা এরপরে যাই। এরপরে একজন প্রশ্ন করেছো, স্যার সিইউতে কি অ্যাকাউন্টিং থাকবে না? না, সিইউতে তো অ্যাকাউন্টিং থাকবে না। তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যদি আমাদের ভিটেজের যে প্রসপেক্টাসটা আছে সেই প্রসপেক্টাসের সেকেন্ড পেজে আমরা সবগুলো ইউনিভার্সিটির টোটাল ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। একটু সেখানে দেখলে তোমরা সেগুলো দেখতে পারবা আর কি। তাছাড়া তোমরা যখন গুগলে সার্চ দিবা সিইউ সার্কুলার দিয়ে, সেখানেও তোমরা সেগুলো পেয়ে যাবা। এরপরে একজনের প্রশ্ন করেছে কালকে কি পরীক্ষা হবে আজকে ক্লাসের উপর। কালকে পরীক্ষা বলতে আমরা ওয়েবসাইটে পরীক্ষাটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে পরীক্ষাটা দিয়ে দিব। তোমরা ওয়েবসাইট থেকে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা ওয়েবসাইটে পরীক্ষাটা দিতে পারবা। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছো যে স্যার শেয়ার অধিহার কোন ধরনের লেনদেন। হ্যাঁ, আমি বলছি স্যার ইংলিশ ভার্সনে ম্যাটেরিয়ালসগুলো কখন দেওয়া হবে।
নির্দিষ্ট কোনো ক্লাস শুরু হচ্ছে না, এমনি হলেও পিছিয়ে পড়বো। ওকে, ইংলিশ ভার্সন যে ম্যাটেরিয়ালসগুলো আছে, ইংলিশ ভার্সন সিস্টেম নিয়ে আমরা টোটাল গ্রুপের মধ্যে তোমাদেরকে বলে দিব। ইংলিশ ভার্সন অনলাইনের ক্লাসগুলো কীভাবে হবে সেটা আমরা তোমাদের গ্রুপের মধ্যে বলে দিব, আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবা। আর তাছাড়া এই তোমাদের আমরা দুইটা গ্রুপে অ্যাড করব, একটা ইংলিশ ভার্সনে প্রাইভেট গ্রুপে অ্যাড করব, আবার বাংলা ভার্সন যেটা প্রাইভেট গ্রুপ সেখানে আমরা অ্যাড করব। তো বাংলা ভার্সন প্রাইভেট গ্রুপের মধ্যে তোমরা যেগুলো কমন যেগুলো সাবজেক্ট, যেমন বাংলা, ইংলিশ, হ্যাঁ, তারপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কমন যেগুলো সাবজেক্ট সেগুলো তোমরা এখানে করবা। আর তোমাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যেগুলো যেমন অ্যাকাউন্টিং, বোম, ফাইন্যান্স যেগুলো আছে সেগুলো তোমাদের ইংলিশ ভার্সন ব্যাচ প্রাইভেট গ্রুপের মধ্যে করবা। হ্যাঁ, ডিটেলসে তোমরা আজকে কালকের মধ্যে জানা দিব। আর তোমরা ইংলিশ ভার্সন যারা ভর্তি হয়েছো, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা আমাদের বিটেজের যেটা আছে নাম্বার যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওখানে নক দিও, ও তোমাদেরকে পার্সেল করে হোম ডেলিভারি দিয়ে দিবে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো। ওকে, আমরা এরপরে আমাকে প্রশ্ন যেগুলো এক্সট্রা প্রশ্ন সেগুলো ক্লাস শেষে করলে ভালো হবে। আমরা আপাতত ক্লাসটা শেষ করি, তারপর ক্লাসের পর তোমাদের অনেক জিজ্ঞাসা থাকবে, সেগুলো আমরা ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার করে দিব। তো একজনের প্রশ্ন করেছে শেয়ার উদিহার একটা কোন ধরনের লেনদেন? দেখো, শেয়ার উদিহার জিনিসটা কি? শেয়ার উদিহার হচ্ছে শেয়ারের যেটা মূল্য থাকে সেই মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া, ঠিক না? তো বেশি মূল্যটা কোন জায়গা থেকে আসছে? বাইরে থেকে আসতেছে। সো বাইরে থেকে আসতেছে বিধে এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? বহি লেনদেন বলবো। আর শেয়ার উদিহার বাবদ আমি বাড়তি টাকা পেয়েছি, যেহেতু আমি বাড়তি টাকা পেয়েছি তাহলে এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? নগদ লেনদেন বলবো। আর শেয়ার উদিহারের টাকা দেখা যায়, তুমি যে বাড়তি টাকা নিচ্ছ এটা তোমার দেখা যায়, যেহেতু দেখা যায় তো এটা কোন ধরনের লেনদেন হবে? এটা হবে একটা এগুলো হবে একটা দৃশ্যমান লেনদেন। হ্যাঁ, আর যে ধরো কোর্স সম্পর্কে যাবতীয় জিজ্ঞাসাগুলো ক্লাস শেষে করো, আমি ক্লাস শেষ প্রত্যেকটা উত্তর দিব। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটু অনুরোধ করব শুধুমাত্র পড়াভিত্তিক প্রশ্নগুলো জিজ্ঞেস করো, কারণ আমি চাচ্ছি এক মন দিয়ে আগে পড়াটা শেষ করে ফেলি, পড়াভিত্তিক প্রশ্নগুলো আসুক, তখন ক্লাসগুলো একটা সিকোয়েন্স থাকবে। দেন আমরা যখন ক্লাসটা শেষ করব তখন এবার তোমরা তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, যে স্যার ম্যাটেরিয়ালসগুলো কখন পাবো, এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবা। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। ওকে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি যেটা, সে দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হচ্ছে মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লুকা প্যাসিলের ডিটেলসটা দেওয়া আছে, তারপরে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু নিজেরাই পড়ে ফেলবা। এর কিছু মূলনীতি দেওয়া হয়েছে, লুকা প্যাসিলের পরিচিতি দেওয়া হয়েছে, যেমন লুকা প্যাসিলের পুরো নামটা কি? ফ্রা লুকা বার্টিলোমিও ডি প্যাসুলি। হ্যাঁ, এরপর লুকা প্যাসিলি কোথায় জন্মগ্রহণ করেন? ভেনিস নগরীতে। এই তথ্যগুলো তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা। আমরা চলে আসি এরপরে হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবকে দুইটা বেসিসে ভাগ করা যায়, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, আরটা হচ্ছে সনাতন পদ্ধতি। আমরা বর্তমানে আমাদের সনাতন পদ্ধতি নেই, বর্তমানে আমাদের কি? আধুনিক পদ্ধতি। তা আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবকে কয় ভাগে ভাগ করি? আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করি: সম্পদ, দায়, মালিকানাসত্ত্ব, আয়, ব্যয়। তবে বেশ কিছু বছর আগে আমাদের কিন্তু সনাতন পদ্ধতি থেকেও প্রশ্ন করত। ইউনিভার্সিটির টিচাররা প্রশ্ন করার সময় বাজার থেকে কোন বই নিবে সেটা আমরা জানি না, বাজার থেকে ওনারা কোন বই নিবে সেটা আমরা জানি না, কিন্তু ওনারা প্রশ্ন করার সময়
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে সেটার পাণ্ডুলিপিটা ওনার সামনে থাকবে। তার মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাণ্ডুলিপি বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওনার কাছে থাকবে। সেজন্য আমাদের প্রত্যেকটা ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে ভালোভাবেই কমপ্লিটেড করতে হবে। তো সনাতন হিসাব বিজ্ঞান যেটা, এটা কিন্তু বর্তমানে কিন্তু নাই। বর্তমানে না থাকলেও আগের প্রিভিয়াস যে কয়েকটা কোয়েশ্চেন আছে এগুলো সলভ করার জন্য হলেও সেটা আমাকে শিখতে হবে। আর হিসাবের আধুনিক শ্রেণী বিভাগ আর হিসাবের সনাতন শ্রেণী বিভাগ এটা মনে রাখার জন্য আমি আমার নিজের রিসার্চকৃত একটা টেকনিক বানিয়েছি আলহামদুলিল্লাহ। সে টেকনিকটা তুমি যদি পারো তাহলে হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগের টোটাল চ্যাপ্টারটা তোমার একদম রপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সেটা একটু দেখি। এই টেকনিকটা, এই টেকনিকটা যদি পারো তাহলে হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ এই জিনিসটা ইনশাআল্লাহ তুমি ভালো করে শেষ করতে পারবা। তাহলে আমরা দেখি আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। সনাতন পদ্ধতিতে 3 ভাগে ভাগ করা যায়: সম্পত্তি, ব্যক্তিবাচক, নামিক। এক্ষেত্রে খেয়াল করতে হবে আধুনিকের যতগুলো আয় ব্যয় আছে সবগুলা সনাতনের হচ্ছে নামিক। আধুনিকের যতগুলো দায় এবং মালিকানা সত্ত্ব আছে সবগুলা সনাতন হচ্ছে ব্যক্তিবাচক। আধুনিকের সম্পদকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরিতে আমরা লিখেছি ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচ, বকেয়া আয়। ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচ, বকেয়া আয়, এই 5টা চলেছে ব্যক্তিবাচক হিসাবের আন্ডারে। এই 5টা ছাড়া বাকি যতগুলো সম্পদ আছে সবগুলো চলে গিয়েছে কিসের আন্ডারে? সম্পত্তিবাচকের আন্ডারে। তাহলে আমি তোমাদেরকে বলি একটু মনোযোগ সহকারে সেটা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা দেখো, যদি বলা হয় বেতন, বেতনটা আধুনিকে কিসের মধ্যে পড়ছে? বেতনটা আধুনিকের মধ্যে ব্যয়ের মধ্যে পড়ছে, তাহলে সনাতনে কি হবে? সেটা নামিক। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আধুনিকে কিসের মধ্যে পড়ছে? আয়, তাহলে সনাতনে সেটা কি হবে? নামিক। মূলধন, মূলধন আধুনিকে কিসের মধ্যে পড়ছে? মালিকানা সত্ত্ব, তাহলে সনাতনে কি হবে? ব্যক্তিবাচক। পাওনাদার, পাওনাদার আধুনিকে কিসের মধ্যে পড়ছে? দায়, তাহলে সনাতনে কি হবে? ব্যক্তিবাচক। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আধুনিক কিসের মধ্যে পড়ছে? সম্পদ, তাহলে সনাতনে কিন্তু সম্পত্তি না, সনাতনে কি? ব্যক্তিবাচক। অগ্রিম খরচ, অগ্রিম খরচ আধুনিকে কিসের মধ্যে পড়ছে? সম্পদ, সনাতনে কিন্তু সম্পত্তি না, সনাতনে কি? ব্যক্তিবাচক। আসবাবপত্র, আসবাবপত্র আধুনিকে কিসের মধ্যে পড়ছে? সম্পদ, আসবাবপত্র কি এখানের মধ্যে আছে? নাই, তাহলে সনাতনে কি হয়ে যাবে? সম্পত্তি। আমি আবার এক্সাম্পল বলি, যদি বলা হয় মজুরি, মজুরি আধুনিকে কিসের মধ্যে পড়ছে? ব্যয়, আধুনিকে মজুরি কিসের মধ্যে? ব্যয়, তাহলে সনাতনে কি হবে? নামিক। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি আধুনিকে কিসের মধ্যে পড়ছে? আয়, তাহলে সনাতনে কি? নামিক। পাওনাদার, পাওনাদার আধুনিকে কিসের মধ্যে পড়ছে? দায়, তাহলে সনাতনে কি? ব্যক্তিবাচক। তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি আধুনিকে কি? মালিকানা সত্ত্ব, তাহলে সনাতনে কি? ব্যক্তিবাচক। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আধুনিকে কি? সম্পদ, তাহলে সনাতনে কি? সনাতনে ব্যক্তিবাচক, কারণ প্রাপ্য হিসাবটা এখানের মধ্যে, সনাতনে ব্যক্তিবাচক। মেশিন, মেশিন আধুনিকে কি? সম্পদ, মেশিন তো এখানের মধ্যে নাই, তাহলে সনাতনে কি হয়ে যাবে? সম্পত্তি। সনাতনে কি হয়ে যাবে? সম্পত্তি। আচ্ছা, ওকে, তো আজকে এতটুকুই সবার। তো হ্যাঁ, তোমরা কিছু প্রশ্ন করো। প্রথমে হচ্ছে তোমরা বলছো যে কি স্যার পার্সেন্টওয়ালা একটা ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট কীভাবে বের করবো, ওটা একটা ভিডিও দিবেন বলছিলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ
কালকের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবা। এরপর হচ্ছে তারপর হচ্ছে আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, প্রাইভেট গ্রুপে তো শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টটাই থাকবে, হ্যাঁ অবশ্যই। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? পরীক্ষা কখন হবে স্যার? কিসের পরীক্ষা? ক্লাস টেস্ট? ক্লাস টেস্ট আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। কালকে তুমি যে কোনো টাইমে ওয়েবসাইটে ঢুকে তুমি ক্লাসটা পরীক্ষাটা করে ফেলতে পারবা। স্যার সিইউসিতে কী কী সাবজেক্ট আছে? আচ্ছা, আমি একটা কাজ করব, তোমরা একটা কাজ করো যে আমাদের যেটা ইউটিউব চ্যানেল আছে ওখানে কিন্তু সিইউসি ডিইউসি সবগুলোর কিন্তু আমরা ভিডিও দেওয়া আছে, সার্কুলার ভার্সিটি সার্কুলার, সেখানে দেখলে প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে আমরা ব্যাখ্যা করেছি, পেয়ে যাবা। এরপর হচ্ছে আজকের ক্লাস কি স্যার এখানে শেষ? হ্যাঁ, আজকের যে ক্লাস সেটা আজকের জন্য এখানেই শেষ। আজকে আমরা ছোট ছোট 4টে চ্যাপ্টার করেছি, চ্যাপ্টারগুলো ছোট ছিল। এরপর স্যার আগামীকাল পরীক্ষা শুধু এমসিকিউর হবে? হ্যাঁ, আগামীকাল পরীক্ষা শুধু আমাদের এমসিকিউর উপর পরীক্ষা হবে। স্যার সিইউর বিবি থেকে অ্যাকাউন্টিং ফিনান্স বোম এগুলো হবে না? না, এগুলো তো হবে না। সিইউসিতে হচ্ছে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। হিসাব নিকাশের ভিত্তিটা স্যার একটু বুঝাই দেন। আচ্ছা, হিসাব নিকাশের ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা নগদান ভিত্তি, একটা বকেয়া ভিত্তি। খুব সহজভাবে শিখবা। নগদান ভিত্তিতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লেখা হয়, বকেয়া ভিত্তিতে নগদ লেনদেনও লেখা হয়, বকেয়া লেনদেনও লেখা হয়। সকল ধরনের লেনদেন লেখা হয় বকেয়া ভিত্তিতে, শুধু নগদ লেনদেন লেখা হয় নগদান ভিত্তিতে। আধুনিক যত নিয়ম কানুন আছে সবগুলা বকেয়া ভিত্তিকে ফলো করে। তা আমি এই টপিকটা আজকে স্কিপ কেন করছি জানো? লাস্ট এটা আমি একটা ক্লাস নিয়েছিলাম, একটা বেসিক একটা ফাউন্ডেশন ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে আমি এটা একদম ভালোভাবে ব্যাখ্যা করছি, তো সেই জন্য আজকে আমি রিপিট করি নাই। তো আমি আজকে মূল কনসেপ্টটা বলছি, তুমি একটু কষ্ট করে একটু তার আগের ক্লাসটা একটু দেখলে দেখবা কি এই কনসেপ্টটা আমি প্রায় 15-20 মিনিট আলোচনা করেছি। যদি তুমি দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা। বাকি ম্যাটেরিয়ালসগুলো আমরা কয়েক দফা ইনশাল্লাহ তোমাদের সকল ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিব। আর গেইনার এবং অ্যাচিভমেন্ট যারা, তোমাদের ক্লাস কখন শুরু হবে? বিশেষ করে গেইনার খুব দ্রুত শুরু হয়ে যাবে, 5-6 দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর এতে অ্যাকাউন্টিং থাকবে, হ্যাঁ আর এতে অ্যাকাউন্টিং থাকবে। তবে আদিত্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমাদের ভিটেজের যেটা প্রসপেক্টাস এটা একটু দেখো, হ্যাঁ এই আর কি। 15 দিনের মধ্যে সব তো দেওয়া যাবে না, আমাদের মিনিমাম তো আমরা তো 3-4 দফায় দিব, এগুলো তো আপডেট হয়ে হয়ে আসতে হয়। তো 3-4 দফার মধ্যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। না, আমাদের ওয়েবসাইটে এক্সামটা থাকবে, তুমি চাইলে পরশুও দিতে পারবা, এটা কোনো সমস্যা নেই। তো কালকে দিতে চাইলে কালকেও দিতে পারো, পরশু হলে পরশু দিতে পারবো, তোমার ইচ্ছা। হ্যাঁ, গ্রুপে আপডেট জানিয়ে দেওয়া হবে। ডেলি যে কাজটা করবা, আমরা যে লেকচারগুলো পড়াবো সেই লেকচারগুলো তুমি পড়বা, পাশাপাশি ডেলি ইংলিশটা রাখবা। অর্ধেক টাইম ইংলিশের ভোকাবুলারি যেগুলো আছে এগুলো মুখস্থ করবা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়বা। হ্যাঁ, মানে আমি যেটা বলি সেটা হচ্ছে কি, আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা স্টুডেন্টদেরকে বলি ডেলি ইংলিশটার পাশে রাখবা, কারণ ইংলিশ আসলে ভোকাবুলারি বেশি মুখস্থ করতে হবে, যে ডেলি ইংলিশটা রাখবা, পাশাপাশি আমাদের এখানে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা রাখবা। ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবো? vitesbd.com, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে vitesbd.com, এটা সার্চ দিলে তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবা। থ্যাংক ইউ এভরিওয়ান। তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করলে ইনশাল্লাহ সকল তথ্যটা তোমরা পেয়ে যাবা। ওয়েবসাইটটা লিখে দিলাম, এটা vitesbd.com। ঠিক আছে, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।